একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি, আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আমরা তার সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা খবর আপনাদেরকে জানাতে চাই দর্শক। জানুয়ারি থেকে জুন চলতি বছরের এই ৬ মাসে দেশে কতগুলো অপতথ্য শনাক্ত হয়েছে জানেন? বিস্ময়কর হলেও সত্যি, সেটা প্রায় ১৮০০। নির্দিষ্ট করে বললে ১৭৯৫টি ভুল তথ্য শনাক্ত হয়েছে, এবং দেখা যাচ্ছে দ্বিতীয় প্রান্তিকে এসে ভুল তথ্যে শনাক্তের হার বেড়েছে প্রায় ১৪%। সম্প্রতি ৭১-কে এই পরিসংখ্যান জানায় ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিম। এই প্রতিষ্ঠানটি বলছে একক ব্যক্তি হিসেবে সর্বাধিক ভুল তথ্য ছড়িয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। রাজনৈতিক দলের মধ্যে বেশি অপতথ্যে জড়িয়েছে আওয়ামী লীগের নাম। একক ইস্যু হিসেবে বেশি ভুল তথ্য ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। এছাড়া সেনাবাহিনীকে জড়িয়ে ৭৪টি, পুলিশকে নিয়ে ৩০টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। সাম্প্রদায়িক অপতথ্য এবং ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার কমেছে। ৩০৮টি ঘটনায় ৬১টি সংবাদ মাধ্যমকে জড়িয়ে ৩৩৩টি অপতথ্য ছড়িয়েছে। ওদিকে মেটার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মগুলোতে দেখা যাচ্ছে ভুয়া তথ্যের বন্যা। মেটার অধীনে থাকা ২ প্ল্যাটফর্মের মধ্যে শুধু ফেসবুকেই ৬ মাসে যথাক্রমে ১৬৬১টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। জানুয়ারি থেকে জুনের প্রতিটি দিন কমপক্ষে গড়ে ৯টির বেশি ভুল তথ্য প্রচারিত হয়েছে ফেসবুকে। এছাড়া ইউটিউবে ৩১১টি, এক্সে ২৫৭টি এবং টিকটকে ১৩৩টি ভুল তথ্য ছড়িয়েছে। আমরা মোটামুটিভাবে বুঝে গেলাম যে অপতথ্যগুলো ছড়াচ্ছে, সেগুলো শনাক্তের পরিমাণটা কত, এবং দ্বিতীয় প্রান্তিকে এসে সেটা প্রায় ১৪% বেড়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, এবং যিনি আসলে প্রতিবেদন বা পরিসংখ্যানটা তৈরি করেছেন সেই ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির আমার সঙ্গে আছেন। জনাব আবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার, এবং বরাবরই এই ফ্যাক্ট ফাইলগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি, একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং সেগুলো ফ্যাক্ট চেক করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যদি প্রান্তিক হিসাব করি, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা প্রথম প্রান্তিক, আর এপ্রিল, মে, জুন এই দ্বিতীয় প্রান্তিক। দ্বিতীয় প্রান্তিকে আপনারা বলছেন প্রথম প্রান্তিকের তুলনায় ১৪% বেশি শনাক্ত হয়েছে অপতথ্য। দ্বিতীয় ধাপে বেড়ে যাওয়ার কারণটা কি আপনাদের কি মনে হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। যে পরিসংখ্যানটা আমরা দিলাম গত সপ্তাহে, এটা প্রকাশ করেছি আমরা। ৬ মাস অন্তর অন্তর আমরা এই পরিসংখ্যানটা প্রকাশ করি। তো এই ৬ মাস, এর আগে আমরা ৩ মাসের একটা পরিসংখ্যান প্রকাশ করেছিলাম, যেটা প্রথম প্রান্তিকের। তো ওটা তুলনা করে দেখা যাচ্ছে যে আসলে ১৪% বেড়ে গিয়েছে। তো বেড়ে যাওয়ার কারণ স্বাভাবিকভাবে হচ্ছে একটা কমন বিষয় হচ্ছে নির্বাচন। বাংলাদেশে আমরা সবাই জানি যে নির্বাচন সামনে আসছে। তো এটা নিয়ে আসলে আলোচনাটা আসলে গত বছর থেকেই শুরু হয়েছিল। তো এখন যেহেতু নির্বাচন আরো এগিয়ে আসছে, তো শেষ ৩ মাসে আমরা দেখলাম যে নির্বাচন নিয়ে আলোচনাটা খুব বেশি বেড়ে গিয়েছে। বিশেষ করে গত জুনে রোজা ঈদের আগে পরে এরকম সরকারের পক্ষ থেকে একটা মোটামুটি একটা সময় বলে দেওয়া হয়েছে যে আগামী বছর মধ্যে নির্বাচন হতে পারে। তো এরপরে আমরা দেখলাম যে, আমি যদি আপনাকে একটু একটা ধারণা দেই তাহলে কিভাবে বেড়েছে, যে আমরা জুন মাসে যে পরিমাণ নির্বাচন কেন্দ্রিক ভুল তথ্য দেখেছি, এর আগের ৪-৫ মাসে এতটা দেখিনি নির্বাচনকে ঘিরে। তার মানে হচ্ছে মানে একটা বিষয় যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে হ্যাঁ একটা ডেট আমি জানতে পারছি, তো এখন ওই জিনিসটাকে কেন্দ্র করে মানুষের আলোচনাটা আরো বেশি বেড়ে যাচ্ছে, এবং আলোচনা বাড়া মানেই কিন্তু আসলে গুজবও একই সাথে সঙ্গী। যে কোনো ইস্যুরই সঙ্গী হচ্ছে গুজব। তো এই জন্য হচ্ছে শেষ ৩ মাসে আসলে বাড়ার এটাই একটা মূল কারণ। এর বাইরে আছে আমরা বৈশ্বিক বিভিন্ন ঘটনা দেখেছি। ভারত পাকিস্তান একটা ইস্যু ছিল, এবং ইরানের একটা ইস্যু ছিল। এই দুইটা বৈশ্বিক দুইটা বড় ইস্যু ছিল, যেগুলো হচ্ছে আমরা দেখে এসেছি। তো এই ৩-৪টা কারণে আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন কারণ এবং হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার কারণে আসলে শেষ ৩ মাসে আসলে বেড়েছে। আচ্ছা, এটাই আমরা একটা ধারণা পেলাম। একটা বিষয় সবসময় আমাদের সেই গেল বছরের ৫ আগস্টের পর থেকে ভোগাচ্ছিল, সেটি হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের, বলা যেতে পারে প্রচার মাধ্যম, সেটা আজ তক বাংলা হতে পারে, রিপাবলিক বাংলা হতে পারে, নানামুখী আক্রমণাত্মক বিভিন্ন খবর, যেগুলো নিয়ে আসলে আমরাও সন্ধিয়ান হতাম ফ্যাক্ট চেক করতে গিয়ে, যেগুলো তারা পাচ্ছে কোথা থেকে, এবং পরবর্তীতে দেখা যায় এগুলো নিয়ে আমরা ফ্যাক্ট চেক করি এবং দেখা যায় যে এগুলো একেবারে অনুভূত। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত গণমাধ্যমের বাংলাদেশ নিয়ে রিপোর্ট করার প্রবণতাটা কমেছে। মানে এর কারণ কি থাকতে পারে?
আচ্ছা হ্যাঁ, এটা কমেছে, একেবারে বন্ধ কিন্তু হয়নি এটা। জি। এটা আসলে বন্ধ হওয়ারও নয়, তারা যেহেতু আমাদের নিয়ে কাজ করে অনেক সময়। তো এখানে কিছু বিষয় আছে, যেমন ধরেন আমরা গত বছর যখন দেখেছিলাম রিপাবলিক বাংলা প্রচুর গুজব ছড়াতো এবং ওরা আমাদের পরিসংখ্যানে গত বছর 1 নম্বরে ছিল। এই বছর যেটা আমরা দেখছি যে ভারতের আজতক বাংলা, যেটা ইন্ডিয়া টুডে গ্রুপের একটি চ্যানেল, তো তারা হচ্ছে 1 নম্বরে চলে এসেছে। তারা হচ্ছে প্রথম 6 মাসে 9টা গুজব ছড়িয়েছে স্পেসিফিকলি বাংলাদেশকে নিয়ে। তো আমরা কিন্তু নির্দিষ্ট ক্লেম থাকলে তাইলে তখনই কিন্তু হচ্ছে আমরা কাভার করি। মানে তারা কিন্তু ধরেন মন গড়া অনেক কথা প্রতিনিয়তই বলছে, কিন্তু ওগুলো আসলে কাভারের মানে ফ্যাক্ট চেকারদের আসলে নির্দিষ্ট কিছু নীতিমালা মেনে কাজ করতে হয়। তো ওই নীতিমালাতে এই 9টা গুজবই আসলে ধরা পড়েছে, মানে করা মানে ফ্যাক্ট চেক করার মতো। এর এর বাইরে যে তারা যে নিয়মিত মানে অপপ্রচার চালাচ্ছে না এরকম কিন্তু না আসলে। মানে তারা প্যাটার্নটা আসলে বুঝে গেছে যে আমরা ফ্যাক্ট চেকার আসলে কোন বিষয়গুলো ধরতে পারি। তো এই জন্য ওরা অনেক সময় বলে দেয়, একটা ভিডিও ধরেন গুজবের ভিডিও ওরা প্রচার করে দিল, কিন্তু ওরা শেষে দিয়ে বলে দেয় যে এটা আজতক বাংলা ভেরিফাই করেনি বা এটা যাচাই করেনি। তো এটা কিন্তু আমাদের জন্য একটু সমস্যার কারণ হচ্ছে, ফ্যাক্ট চেকাররা যেহেতু নির্দিষ্ট সুনির্দিষ্ট দাবিগুলো নিয়ে কাজ করে, তারাই যখন বলছে যে হ্যাঁ এই জিনিসটা আমরা ভেরিফাই করিনি, আমরা চালিয়ে দিলাম, তো ওরা এই কিছু টেকনিক কাজ করছে। তো এই টেকনিকের কারণে আসলে সংখ্যাটা কমে এসছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাম্প্রদায়িক ঘটনাগুলো কিন্তু গত আগস্ট এবং ধরেন ডিসেম্বর বা অক্টোবরে যেরকম ছিল, এই বছর তো একটু কমে এসছে, যেহেতু হিন্দুদের বিভিন্ন ইভেন্ট গুলোর কারণেও হয়, যেমন সনাতন ধর্মের বিভিন্ন পূজা, এগুলো কিন্তু বছরের শুরুর দিকে তেমন একটা থাকে না। গত 6 মাসে তেমন ছিল না দেখে ওরা ওই সাম্প্রদায়িক ঘটনাগুলোর ভিডিও ছবি এরকম বেশি একটা ছড়াতে পারেনি। তো এটার কারণে হচ্ছে এই পরিসংখ্যানে ওই জিনিসটা দেখা যাচ্ছে আসলে কমে গেছে। একদম। জুলাই মাসে গিয়েও কিন্তু আবার হ্যাঁ। বাড়ছে। এইটা একটু সমস্যা। আসলে এই মাসে তাদের আমরা দেখছি অনেক। হ্যাঁ, তাদের এই প্রচার মাধ্যমগুলোর এই যুক্তিটাও খুবই অদ্ভুত যে তারা আসলে ভেরিফাই না করে সেগুলো প্রচার করে আবার বলে দেয় যে তারা আসলে ভেরিফাই করেনি। যাই হোক, এখন আরেকটি বিষয় জানতে চাই, মানে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে আপনারা এআই দিয়ে বানানো গুজবগুলোর সংখ্যা বেশি পাচ্ছেন কিনা? কারণ আমরা খুব বেশি এটা দেখছিলাম। পাশাপাশি আমরা একটা আইডি থেকে যে পরিমাণ গুজব ছড়াতে দেখি, পরবর্তী ধাপে এসে কি সেই আইডিগুলো কি ব্লক করা হয়েছে বা ডিসেবল করা হয়েছে, নাকি সেগুলো থেকে আপনারা গুজব পাচ্ছেন? আচ্ছা, দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ হচ্ছে আপনিও জানেন, আমরা সবাই এখন মোটামুটি জানি BOE3 যেটা গুগলের, এটা হচ্ছে গত মে মাসে এসছে, মানে দ্বিতীয় প্রান্তিকের সময়সীমার মধ্যেই এসছে। তো এটা আসার পর আমরা গত জুনে, যেহেতু এটা মে মাসে এসছে, আমরা জুন থেকে লক্ষ্য করলাম বাংলাদেশে কিন্তু সাধারণত কোনো প্রযুক্তি আসলে এটা একটু দেরিতে আসে, বাংলাদেশের মানুষের ভিতরে দেরিতে একটা, কিন্তু এটা খুব দ্রুততার সাথে এসছে। মেয়ের 27 বা 31 তারিখের সময় এটা লঞ্চ হয়েছে বাংলা, মানে সারা বিশ্বে। এটা জুন মাসের শুরু থেকে আমরা দেখছি যে এটা দিয়ে ভিডিও বানানো শুরু হয়ে গেছে। তো এইটার ভিডিও বেসিক্যালি হচ্ছে দুইটা ইস্যু, একটা হচ্ছে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে বেশি হচ্ছে, আরেকটা হচ্ছে নির্বাচনকে টার্গেট করে বিভিন্ন প্রচারণার ভিডিওগুলো। আমাদের কাছে মনে হচ্ছে টেস্ট কেস হিসেবে হচ্ছে, তারা দলগুলো আসলে দেখছে যে আসলে মানুষ কিভাবে এটাতে ইন্টারাক্ট হচ্ছে। তো ওরা আসলে দেখে এটা সফল মনে করছে ওদেরকে, কারণ হচ্ছে অনেক ভিউ হয় এবং এই ভিডিওগুলো এত বাস্তব মনে হয় আমাদের কাছে, তো যেটা আসলে ধরার উপায় নেই, সাধারণ কোনো মানুষ ধরতে পারবে না। তো এই জন্য এই ভিডিওগুলোর মাধ্যমে অপপ্রচারগুলো বেড়ে গেছে। আর আপনি যেটা বললেন যে আইডি গুলো নিয়মিত প্রচার করছে সেগুলো বন্ধ হয়েছে কিনা, বন্ধ হয় এটা মানে বন্ধ ফেসবুক কর্তৃপক্ষই বন্ধ করে দেয়, কারণ ফেসবুক কর্তৃপক্ষের কাছে নিয়মিত রিপোর্ট যায় এগুলোর, এবং হচ্ছে অনেক হেট স্পিচ তারা পায় এবং অনেক ধরনের অ্যালিগেশন পাওয়ার কারণে ওদের এগুলো বন্ধ অটোমেটিক্যালি হয়ে যায়, ফেসবুকই বন্ধ করে দেয়। কিন্তু তারা কিন্তু থেমে থাকার মানুষ না, বা থেমে থাকার মতন ওরা ইয়ে নিয়ে নামে নাই এই ফিল্ডটাতে। তো ওরা হচ্ছে নিয়মিত আরেকটা নতুন অ্যাকাউন্ট খোলে, নতুন পেজ খোলে, ওগুলোকে নিয়মিত বুস্ট করে। আমরা জানি বুস্ট করলে হচ্ছে টার্গেট অডিয়েন্সের কাছে যায় এবং প্রচুর ফলোয়ার বাড়ে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, অ্যানোনিমাস এর একটা কাজ আমরা রিসেন্টলি করলাম এই বিমান বিধ্বস্তের ইস্যুতে। ওরা কিন্তু এক রাতের ভিতরে 1 লাখ ফলোয়ার বাংলাদেশের পেয়ে গেছে। মানে এটা পুরোটাই একটা ভুয়া বিষয়, কিন্তু ওরা এইটাকে পুঁজি করে 1 লাখ মানুষকে তার পেজে নিয়ে আসতে পারছে। তার মানে একটা রাতে যদি কেউ 1 লাখ একটা ফলোয়ার পেয়ে যায় বাংলাদেশ থেকে, আপনি চিন্তা করেন যে একটা হ্যাঁ, পেজ এবং আমরা দেখতে পেলাম যে শুধু যে তারা ফলোয়ার পেয়েছে তা না, অনেকে আছে যারা আবার এই অ্যানোনিমাস মেইন পেজ নামে ফেক পেজগুলো খোলা শুরু করেছে এবং সেখানেও তাদের আসলে ভিউ বাড়ছে। আচ্ছা, আরেকটি বিষয় একটু জানার চেষ্টা করি, মানে এখন তো অনেক ধরনের এআই জেনারেটেড ভিডিও হচ্ছে এবং সেগুলো নিয়ে ফ্যাক্ট চেকও করা হচ্ছে, কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চান যে ফ্যাক্ট চেকগুলো আপনারা করছেন বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো করছে, সেগুলো কি মেটার চোখে পড়ে? যদি পড়ে থাকে তাহলে মেটার এই প্ল্যাটফর্মগুলোতে এত অপতথ্যের বন্যাটা কেন বয়? মানে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে কি না যে
ফেসবুকে আপনারা এত হাজার ফলোয়ার, এত হাজার ভুল তথ্য ছড়াচ্ছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এটা আমরা বলতে পারছি কিনা? এখানে দুটো বিষয়, মেটার কাছে ছড়াচ্ছে কিনা এবং গুগলের কাছে যাচ্ছে কিনা। গুগলের একটা টুলস আছে ফ্যাক্ট চেক টুল, এটা যে কেউ গুগলে সার্চ করলে পাবে। ওই টুলসটা নিয়মিতই হচ্ছে যে সারা বিশ্বের যত ফ্যাক্ট চেক হয় এগুলো ওখানে আসতে থাকে নিয়মিত। আমাদের রিমোট স্ক্যানারে আসে, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানগুলোই আসে। তো এটা হচ্ছে গুগল র্যাঙ্ক করে নিয়ে ওখানে হচ্ছে এটা শো করে। তো যে কেউ দায়িত্বশীল কেউ যদি প্রতিদিন সকালে চেক করে, ওখানে সারা বিশ্বের সকল ফ্যাক্ট চেকের পাবে ওখানে। তো এটা একটা গুগলের বিষয়। আর ফেসবুকে যেটা বললেন ম্যাটার হচ্ছে কিছু ভেরিফাইড, ওদের চুক্তিবদ্ধ কিছু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে বাংলাদেশ থেকে, যেরকম ফ্যাক্ট ওয়াচ আছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে। তো ওরা ওই প্রতিষ্ঠানগুলোই হচ্ছে নিয়মিত হচ্ছে ওরা যাচাই করে এবং ওদের ক্লেমগুলোকে হচ্ছে রেট করে দেয়। রেট করে দেওয়ার কারণে ওই ক্লেমগুলোর উপরে একটা লেভেল পড়ে যায় যে হ্যাঁ এটা হচ্ছে ভুয়া তথ্য এবং এটা আপনারা মানে তখন তো সে ওই পোস্টগুলো রিচ কমে যায়, মানুষ দেখতে পারে না। আর এমনিতে মেটা সবসময় বলে আসছে যে তারা নিয়মিত কাজ করছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এই কাজটা আসলেই কম। আমরা বিগত কয়েক মাসেও দেখেছি যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে মেটার অনেক দল, তারা বলে গেছে যে তারা এটা নিয়ে আরো বেশি কাজ করবে, কিন্তু আমরা আসলে দেখছি না তেমন কাজ। মানে তারা সারা বিশ্বের মতন বাংলাদেশকেও সেভাবে ভাবছে, কিন্তু বাংলাদেশ হচ্ছে গুজবের একটা আতুর ঘর, আমরা যেটা বলি যে হটস্পট বলা যেতে পারে। মানে করোনা যেরকম হটস্পট ছিল, সময় গুজবের হটস্পট হয়ে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলো তথ্য তো জানা হলো এবং বেশ কিছু বিষয় আসলে জানতে চাওয়ার ছিল। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই সেগুলো ধাপে ধাপে আমরা জানবো এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং যেই পরিসংখ্যানটা আমাদের সামনে এসেছে যে গেল 6 মাসে প্রায় 1800-র মতো ভুল তথ্য শনাক্ত হয়েছে, কোন প্রেক্ষাপটে সেগুলো আসলে জানার চেষ্টা করছিলাম। এবং দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনিও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/fakesnewsscanner। এই ঠিকানায় আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।